আপনাকে আমাদের সাথে পেয়েছি। বিভিন্ন ধরনের আলোচনা আমরা করব আপনার সাথে। যেহেতু আপনি একজন অ্যাম্বাসেডর ছিলেন, তো সেহেতু আপনার কাছে আমাদের অনেক কিছুই হয়তো জানা আছে এবং আমরা জানবো। কিন্তু প্রথমেই যে বিষয়টা জানতে চাই, যেহেতু আপনিও গুম হয়েছিলেন, যে মামলাটা এখন শুরু হয়েছে, বিচার শুরু হয়েছে, সেটা নিয়ে আপনার কাছে কিছু শুনতে চাই যে আপনার অনুভূতি কি। কারণ আপনি এই জায়গাটা থেকে আপনি বের হয়ে এসেছেন এবং আপনি মানে আপনার যদি একটু ছোট করে বলেন যে আপনার গুমের ঘটনাটা, যদিও অনেকেই জানে, তারপরেও যদি ছোট করে বলেন এবং এখন যে বিচারটা হচ্ছে সেই বিচারটার ব্যাপারে আপনার কি অভিমত। ধন্যবাদ। আমি আসলে লেখালেখি করতাম ইন্টারন্যাশনাল মিডিয়াতে, specifically on Sheikh Hasina's corruption and Indian hegemony, হিন্দুত্ব বলেন আপনি, অ্যান্টি ইসলাম যে ছিল, যেটা আমাদের দেশের এগেনস্টে যায়, ওদের ইউনিল্যাটারাল যে এগ্রিমেন্টস গুলা করেছিল, আপনি let's say on Tista River, on many other Ramphal, started with Ramphal, ঠিক আছে? কারণ রামফালের জায়গাটা হলো swash of no ground, that's a submarine base, deep water submarine base. এটা geostrategic is a issue. Indian hegemony was trying to Akhand Bharat, so Akhand Bharater against লেখালেখিতে আর হাসিনার যে করাপশন সব মিলে আমাকে নিয়েছিল হলো বেসিক্যালি আই প্রিজিউম, অ্যান্ড আমাকে ইন্টারোগেশনও করেছিল হিন্দি স্পিকিং পিপল, আর আমি লিখতামই ওইসব ইস্যুর উপরে। সো কোয়াইট ন্যাচারালি I know who took me. I not personal না, but which agency took me. The Indians and আমাদের যারা আওয়ামী, মানে আমাদের আর্মি অফিসার যারা করাপ্টেড, আনএথিক্যাল, যারা মার্সেনারি আর কি যাকে বলে, টাকার বিনিময়ে তারা যুদ্ধ করে। সো আমার ফ্রেন্ডসরাই, আমি তো সেনাবাহিনীতে একসময় ছিলাম, আমার ফ্রেন্ডসরাই আমাকে নিয়ে গেছে। আমার দুঃখটা বেশি এখানে যে আমাকে যত টর্চার করেছে আমার ফ্রেন্ডসরাই আমাকে বেশি করেছে। জুনিয়র লেভেলের যারা আর্মিতে, আসলে সিনিয়র জুনিয়রিটি খুব বেশি ছিল, সিভিলেও এটা আছে, অ্যাজ এ সিভিল সার্ভেন্ট, মানে জুনিয়র অফিসার কিংবা জুনিয়র ক্লার্ক একটা অ্যাম্বাসেডরকে থাপ্পড় মেরে দিবে, কিংবা মানে দ্য ভেরিয়াস ফ্রেন্ডস ইউ টর্চার ওরা করবে, ওটাই আমাকে বেশি খারাপ লাগতো আর কি। মানে হিউমিলিয়েশন, ফিজিক্যাল অ্যাসল্ট, মানে আপনার আর্মি লোকটাই আপনাকে হিউমিলিয়েট করছে। জি, আমি গাছে যত ব্যথা পেতাম তার চেয়ে বেশি ব্যথা লাগতো আমার বুকে। কারণ যে আমাকে করেছে সে আমাকে, আমরা একই চাকরি করেছি বাইরে, একই এমবেসিতে দুজন ছিলাম, একই স্কুলে বাচ্চারা পড়তো, বাচ্চারা পড়তো, and that's what mercenaries are. And I'm a professional. I will always be a professional, and I'm proud to be a professional. জি, এখন আমাকে ডিসেম্বর 4th 2017 আমার তখন আমাকে ফোর্স রিটায়ারমেন্ট করে দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ আসার পরে 2009-এ আসলে তার আগে হলো যে আমি ম্যাডাম বেগম জিয়ার সাথে ছিলাম চিফ অফ প্রোটোকল। তখন আপনার ভাই শামসুল আলম লিটন বঙ্গভবনে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল। হি ওয়াজ গুড ফ্রেন্ড অফ মাইন। তখন চায়নার সাথে আমাদের বেশ একটু প্রবলেম হচ্ছিল, বিএনপির শামসুল মমিন চৌধুরী, মুর্শিদ খান, ওনারা তাইওয়ানের অফিস খুলতে দিয়েছিলেন, তো এটা নিয়ে খুব গন্ডগোল হয়েছিল। তো আপনার ভাই আমাকে তখন, আমি ইন চার্জ অফ সাউথ ইস্ট এশিয়ান ডেস্ক অ্যান্ড প্রোটোকল, ও থ্রুতেই মানে প্রেসিডেন্টের কাছে নিয়ে যেত, আমাকে দিয়ে মিডিয়েশন করিয়ে কোন রকম একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টে সিচুয়েশনটাকে মানে কুল ডাউন করেছিল। বাট চাইনিজ নেভার ফরগট দ্য স্ন্যাপ, and your brother was one of the main factors behind the settlement issue. Shamsul Alam Litton, APS to the president at the time. জি, সো 4 তারিখ আমাকে
December 4th, around about 1900 hours, because 7টার দিকে বিকেলে আমি তখন আমার পেনশন দেয়নি, এখনো পাইনি, চেষ্টা হুম, করছি, ইনশাল্লাহ হয়ে যাবে তাড়াতাড়ি। সো আমি নিজেই গাড়ি চালাতাম, কারণ আমার টাকা ছিল না যে আমি গাড়ি ড্রাইভারকে হ্যাঁ, ভাড়া দিব। জি, হুম, এক্স্যাক্টলি, আই এম টেলিং দ্য রিয়ালিটি। আমার হুম, বাবা মারা গেছেন, ওনার গাড়ি আমি ইউজ করতাম, কারণ তো ফাইন্যান্সিয়ালি থাকি বাবার বাসায়, এই যে দেখছেন আপনি, এটা বাবার বাসা। তো আমার এমন হুম, কিছুই নাই, এক্সেপ্ট মাই ওই যে অ্যাম্বাসেডর রাখা ছাড়া বাকি কিছুই নেই আমার। আর মেয়ে দুটো আছে, আপনার ছেলের মতো, দে আর এস্টাবলিশ, আলহামদুলিল্লাহ। সো আমি যাচ্ছিলাম এয়ারপোর্টে টু পিক আপ মাই ইয়াঙ্গার ডটার। ও বেলজিয়াম থেকে আসছিল, আমার বড় ভাই পিএইচডি করছিল। তো ওখানে ও বড় ভাইয়ের সাথে দেখা করে আমি তাকে পিক আপ করার কথা ছিল। তো অনেক আগে থেকে আমি ফিল করছিলাম, তখন তারা ওই যে ইসরায়েল থেকে ইকুইপমেন্টটা আসে, যেটা ওয়াইফাই এর উপর রাউটারটাকে আপনাকে ব্লক করে দেয়, না পেগাসাস। এটা পেগাসাস ওল্ড সিস্টেম, পেগাসাস এর পরে অনেক নতুন নতুন ভার্সন বের হয়েছে। তো এটা আমার উপর দিয়ে প্রথমে যায় আর কি। তো পেগাসাসটা প্রত্যেকটার উপর দিয়ে যায়। জি, আমি কথা বলতাম, এন্ড দেন আই নিউ সামথিং ওয়াজ হ্যাপেনিং। বাইরে গাড়ি থাকতো, একটা টাওয়ার উপরে একটু হাই এর, বুঝতাম আমি, কারণ আমি তো হুম, আর্মিতে ছিলাম, আই ওয়াজ ইন সিগন্যালস। সিগন্যালস হলো এই যে কাজগুলো আপনি বলছেন, এই কাজগুলা মনিটরিং কিংবা সার্ভেলেন্স, এগুলো আমাদের কাজ ছিল আর কি। হুম, বাট আই ডিডন্ট স্টপ, বিকজ তখন কয়েকটা রিজনে স্টপ করিনি, আমার জিদ হয়ে গেছিল। একই বছরে আমার চাকরি চলে গেল, হুম, মা মারা গেলেন, আমার বাবা মারা গেলেন, and my wife, first wife, she was very ill, paralyzed, and আমাকে জোর করে ওরা নিয়ে আসলো। জেনারেলি এরকম হলে ওরা ট্রিটমেন্টের জন্য বাইরে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে রাখে। Then হুম, she died same year. So all these really bugged me off, and then I knew that I became suicidal. Let's say যে যা হওয়ার হবে, আমি স্টপ করব না। হুম, আমি জানতাম ওরা অনেক ওয়ার্নিং দিয়েছে, থ্রেটিং দিয়েছে, কিছুতেই কাজ হয়নি, আমি করে গেছি। হুম, সো এয়ারপোর্টের কাছে, ওখানে বাইরে যাওয়ার সময় ঢাকা থেকে বলাকা বিল্ডিং, পরে ভিভিআইপি তখন ছিল একটা, ওটা ভেঙে ফেলেছে এখন, এখন রানওয়ে, নতুন টার্মিনাল হচ্ছে এখানে, বলাকা বিল্ডিং ছিল। তো ওখান থেকে বাসার সামনে থেকেই ফলো করে আর কি, যা হয়, একটা মাইক্রোবাস, দুটা মোটরসাইকেল, দেন একটা মাইক্রোবাস। তো ওরা নিয়ে ওখানে এয়ারপোর্টের সামনে রাস্তা পুরো ব্লক করে দেয়, জ্যাম করে দেয়। গাড়িটা আমাকে কয়েকবার অ্যাক্সিডেন্ট করতে চেষ্টা করে, পারি না, হ্যাঁ, পারে নাই। আমি আপনার দেশে ছিলাম অনেকদিন, সো আপনার দেশের ড্রাইভিংটা কি আপনি ভালো করে জানেন। আমি নিজেই হুম, গাড়ি চালাতাম, সো এত সহজে আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারেনি। চেষ্টা করেছিল খুবই অনেকভাবেই, বাট লাকিলি আল্লাহ আমাকে সেভ করে গেছেন। ড্রাইভিংও মানে ছোটবেলা কয়েকবার থেকে করি। অ্যাটেম্প্ট করেছিল যে আপনাকে অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু আপনি জি, সেটা আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে, ওইটাতে অ্যাক্সিডেন্ট। প্ল্যান ছিল আমার সাথে, পাশের মধ্যে ঢুকিয়ে দিবে, ট্রাকের মধ্যে আমাকে ঢুকিয়ে দিবে। হুম, যাক, পারে নাই, না পেরে তারা দুটো গাড়ি ব্লক করে দিয়েছিল, একদম রাস্তা, পুরো এয়ারপোর্ট রোড তারা ব্লক করে দিয়েছিল আমার জন্য। তো হুম, ওখানে থামাইছিলাম, বিকজ সব সামনে গাড়ি, পিছনে গাড়ি, কোন রাস্তা না থাকলে আপনার যাওয়ার কোনো জায়গা নাই। তো ওখানে একটা বড় মারামারি হয় আমার সাথে, আমি পারি না, আমি তো বয়স্ক বুড়া মানুষ, ওরা এখন, দেওয়ার ইয়াং, 25-30 years old, ইয়াং লেফটেন্যান্টস, ক্যাপ্টেন্স অ্যান্ড সোলজার্স। তো ওদের কাছে সব গান, হ্যান্ড গান ছিল আর কি, সব পিস্তল। হুম, তো যাই হোক, আমাকে তো উঠিয়ে নিয়ে গেল মারামারিতে, খুব ব্লিডিং টিডিং হলো, খুব মারলো আমাকে। হুম, নিয়ে ডিজিএফআই সেলে নিয়ে গেল, ইন্টারোগেশন সেলে, ওখানে আমাকে অ্যাসিড গ্যাস দিল। লম্বা স্টোরি আসলে, হুম, হুম, 16 মাসের স্টোরি এত লম্বা ছোট হুম, করে বলা। তো যাই হোক, অবশ্যই। ওখানে ইন্টারোগেশন শুরু হলো, এরকম 4.5 মাস আমাকে রিমান্ড ব্লকে রাখলো। তো ডিজিএফআই এর ভিতরে আয়নাঘর, যেটা আপনার নাম জানেন, সেটা হুম, বেসিক্যালি হলো জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি। হুম, হাসিন, ব্রিগেডিয়ার আজমি, আমি, মাইকেল চাকমা, ইকবাল সাহেব, আরো অনেকে নাম না জানা, হুম, কারণ ওখানে আমাদের রাখতো। আর সেলের মধ্যে হাজার হাজার নাম লেখা ছিল, হুম, কান্নাকাটি, আমি টেলিফোন নাম্বার, ওদের বাসার টেলিফোন নাম্বার, কবে ওরা আসছে, তারপরে ওরা নাই, হুম, প্রত্যেক 2-3 মাস পরে পরে চেঞ্জ হতো। হুম, এই লোকগুলো কোথায়?
এত যে হাজার হাজার লোক নিয়ে গেল ওরা, ওরা তো ঘুমেও নাই, ওরা বেঁচেও নাই, কি বেঁচে আছে, কেউ আগেও আসে না, কাউকে খুঁজেও পাই না, কোথায় তারা? এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। হুম, এত হাজার হাজার নাম দেখলাম প্রত্যেকটা, আর আমি আমি ছিলাম 4টা সেলে। তো হুম, 4টা সেলে যদি আপনি একটা সেলে 300-400 নাম দেখেন, তো 4টা সেলে কতগুলো নাম হয় বলেন? ওখানে সেল ছিল মোট 32, 22টা। হুম, তো 22টা সেলের মধ্যে যদি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়, আমি ছিলাম 16 মাস, আজমি তো ছিল 8 বছর অন্য রুমে হুম। থাকি, কতগুলো লোক ওখানে সুরা লেখা থাকতো, বাংলা লেখা থাকতো না, কত হাজার হয় বলেন, কোথায় হুম। ওটা? এখন তো অনেকে অনেক প্রশ্ন পাচ্ছে না। নিয়ে অনেক প্রশ্ন যাতে তারা কোথায়? হ্যাঁ, তারপরে they have been killed. And আমার পাশে অনেক মারা গেছে। আমি সেটা, আর আর সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন? আপনি যখন একটা কয়েদিখানায় বা বন্ধ জায়গায় থাকেন না, চোখে হাতকে 3টা ইয়ার হাত বাঁধা, মানে হুম, ইয়েতে, আপনাকে আল্লাহ বা মোটামুটি কল ইট ক্রিয়েশন, আপনাকে আপনার সিক্স সেন্স, কাজ আপনার করে। ফিলিং, আপনার সেন্স, আপনার হিয়ারিং, সবকিছু কিন্তু আপনার বাড়িয়ে দেয়। তখন আপনি কিন্তু চোখ বাধা থাকলেও আপনি পাশে কি হচ্ছে না হচ্ছে আপনি কিন্তু সবকিছু বুঝতে পারেন, হুম, হুম। বুঝছেন? মারা গেছে আমার পাশে 2-3 জন। আমার এই দেখেন এইগুলো নাই, এই আমার দাঁত হাতের এগুলো মাসেল সব লিগামেন্ট ছেঁড়া, পায়ের মাসেল লিগামেন্ট ছেঁড়া, আমি কানে শুনতে পারি না, হিয়ারিং এইডস দেই, আমার ক্রনিক মানে স্কিন ডিজিজ হয়ে গেছে। এত ময়লা ওরা মানে ইচ্ছা করে আপনাকে রাখে, আপনাকে এত করাবে না, আপনি মানে মুখে বলা আসলে অনেক কিছু বলা যায় না লজ্জায়। অনেক ময়লার মধ্যে ময়লা তো মানে অনেক কিছুই আছে, এটা ঠিক আপনাকে আমি মানে বললেন। ওপেনলি বলতে পারবো না আরকি। সেভাবে আমি 16 মাস ছিলাম। তো হয়তো কেন যারা ছেড়ে দিয়েছে তারা আমাকে সহ্য মানে হজম করতে পারেনি। কারণ ১ নম্বর আমি অ্যাম্বাসেডর। ২ নম্বর আমার মেয়েরা তখন বেলজিয়ামে ছিল, ইউএন, তারপরে আপনার ভাই ওয়াজ ওয়ার্কিং অন ফ্রন্ট অফ হাউস অফ কমন্স, তারপরে ফিডা, এমনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এরা এত প্রেশার বাইরে থেকে চলে আসছে আমার জন্য। হাই প্রোফাইল তো আজমি, আমি মানে অ্যাম্বাসেডার যে হাইয়েস্ট প্রোফাইল ছিলাম আমি। সো তারা হজম না করতে পেরে ছাড়তে বাধ্য হয়েছে, বাট ভেরি ব্যাডলি টর্চার্ড অ্যান্ড ব্রুটালি হ্যান্ডেড, হিউমিলিয়েটেড বিয়ন্ড কম্প্রিহেনশন। সেই আমার ছোট্ট স্টোরি। এটা লম্বা করতে গেলে অনেক লম্বা করা যায়, কিন্তু ছোটতে বাট এতটুকুই ১৬ বলে দেব। মাস আপনাকে রেখেছিল। জি, প্রায় এখন 16 মাসের মতো আমাকে ছেড়েছে ওরা মার্চের 16, 2019। 2019 এ মানে 18 নির্বাচনের পরে। জি, নির্বাচনের পর। জি। হুম, তারা বলেছিল যে আপনাকে নির্বাচন আগে ছাড়া হবে না। কারণ আপনি গিয়েই আমাদের বিরুদ্ধে লিখবেন, আর আপনি কিছু লিখলেই আমাদের ভোট হারাবো। আর ভোট হারালেও কি? সব তো আগে রাতেই সিল মারা ছিল। হুম, হুম, পানিশমেন্ট, এটা একটা আশা সান্ত্বনা দিত আমাকে। এই তো আরকি। হুম। ছেড়ে দিব, মানে ছেড়ে দিব। আপনার পরিচিত লোকজনই আপনাকে মানে টর্চার করলো, ইয়ে করলো। এখন আ একটা প্রশ্ন হচ্ছে যে মানে জি তারা কি বলেন। বিচারে আওতায় এসেছে কিনা? ২ নাম্বার তারা হচ্ছে সব যে ভেগে গেছে। তারা সব ভেগে গেছে। তারা সব আমেরিকায় হয় হাওয়াইয়ে বাসায় আছে, কিংবা হয়তো বেগমপাড়ায় বাড়ি কিনে আছে। আপনার আশেপাশেই আছে। সব তো ইউরোপ আমেরিকা। মানে যারা তখন ছিল তারা সব জি, বাইরে। তারা তো সব করাপশন এর উপরে করেছে। আমার কাছ থেকে টাকা নিয়েছে। আমার মেয়ের তখন ১ পয়সা খাবার টাকা ছিল না বাসায়। সেখান থেকে তারা ৳১০,০০,০০০ নিয়ে গেছে। জোর করে, তোর আব্বাকে মেরে ফেলবো। ও তো বুঝে নাই। সে যা ছিল বাসায় আবার নিচতলা আমার অ্যাপার্টমেন্ট ছিল, সেটা বিক্রি করে দিয়েছে। ওখান থেকে টাকা দিয়েছে। কি করবে? একা মেয়ে একটা, কারণ কেউ তো নাই, মা নাই, দাদা-দাদি মারা গেছে। একা সে, ছোট্ট একটা তখন সে মাস্টার্সে পড়তো। সে একা ছিল। সে ফর দ্য ওয়ে। এদের সাইকোলজিক্যাল ট্রমা যে হয়েছে এখন, they're all suffering from PTSD, সিভিয়ার মেন্টাল ডিপ্রেশন। আমার উপরে একা যায়নি, আমার পুরো ফ্যামিলির উপরে গেছে। আমার ২ মেয়ে না, স্পেশালি। ঘুম তো আসলে একা কারো উপর যায় না। পুরো পরিবার সাফার করে। আমার তো যে পুরো এক পরিবার ছিল না তো। কেউ নাই তো। সব তো মরে গেছে। সব তো মারা গেছিল। দাদা-দাদি, ওয়াইফ, ওর মা মারা গেছিল তো। হুম, ভাই-বোনরা বাইরে থাকে।
কে কে থাকবে বলেন? সে একাই ছিল, আমি আর ও একাই ছিলাম, তো একা ওর উপর দিয়েই গেছে। ওর রাইট। উপর দিয়ে গেছে। এখন সে সাফারিং, এখনো সে কাউন্সিলর কাছে যায়, সে লেসন মানে ট্রমা, ইটস কল্ড পিটিএসডি, ইটস এ ভেরি লং টাইম ট্রমা, বাট আস্তে 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 কাটে, বাট সময় লাগে, অনেকে কাটে না, অনেকে পাগল হয়ে যায়। আসলে আমাদের যারা বেঁচে আছি আমরা একটা সংগঠন আছে আমাদের, হুম, যারা ভিকটিম সারফেস করে, মায়ের ডাক নামে একটা আছে, অধিকার আছে, যারা যারা ফ্যামিলিজ দিয়ে করে। কিন্তু আমাদের একমাত্র ভিকটিম, আমি সেটা করেছিলাম প্রথমে, যারা সার্ভাইভার্সদেরকে নিয়ে পৃথিবীর একমাত্র আমাদেরই ছিল, এখনো আছে। গতকালকে আমরা হাইকোর্টের সামনে ছিলাম, ওই যে আমাদের হ্যাঁ, 15 জনকে নিয়ে আসছিল। বক্তব্য শুনেছি, দেখেছি। জি তো প্লিজ। এই যে এখন যে মানে বিচারটা হচ্ছে, সেই বিচার নিয়ে আপনার কি মনে হচ্ছে? যে এই যে ১৫ জনকে কালকে হাজির করা হলো, তারপর ওনাদেরকে আবার সাব জেলে রাখা হলো। আজকে দেখলাম যে কি খাওয়া হবে, ৩ বেলা কি খাওয়ানো হবে সেটাও পত্রিকায় আসলো। তো এই বিচারটা আপনার কি মানে এই বিচারটা সম্পর্কে শুনতে চাই। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই প্রসেসিং আরকি সাব জেল বা ওনাদেরকে যে আলাদা করে রাখা বিষয়টা, বা আদালতে হাজির করবে না, তারপরেও তো করা হলো। এই বিষয়টা শুনতে চাই। আর পাশাপাশি যে এত যে হাজার, হাজার গুম হলো, তো সেই গুমের আসলে তাদের অনেকেই পরিবার জানে না এখনো যে তারা বেঁচে আছে কি মরে গেছে। তাদের কি অবস্থা? মানে তাদের কথা কিভাবে জানতে পারে? তাহলে একটা কথা আপনাদেরকে বলি, 5ই অগস্ট যেদিন ফল হলো শেখ হাসিনার, আমরা কিন্তু রাস্তায় ছিলাম, আমি আমার ওয়াইফ, সেকেন্ড ওয়াইফের বিয়ে, আমরা তখন ওই যে রাওয়ার ওখান থেকে আমরা রিটায়ার্ড অফিসার্সরা আমরা যাচ্ছিলাম গণভবনের দিকে। তখন এখানে পুলিশের সাথে আমাদের কনফ্রন্টেশন হয়, হুম, হওয়ার পরে শেখ হাসিনা ভেগে যায়, আমরা সব চিন্তা রাস্তায় লাফালাফি ছিল, কান্নাকাটি করে, উই ওয়ার রিজয়সিং। হুম, হুম, সেই রাতে হঠাৎ করে কর্নেল হাসিন বলল, লেট আস গো টু ডিজিএফআই। ওখানে তো আজমি বেঁচে আছে এখনো। আজমি আমার জুনিয়র, বাট আমার ছোট ভাইয়ের মতো। আজমির বড় ভাই লন্ডনে আছে, মোমেন আজমি, ঠিক আছে, হুম, আপনার বার্মিংহামে, কি হ্যাঁ, ম্যানচেস্টার হোয়াটএভার। সো ম্যানচেস্টারে সমস্যা। জি, ওরা আমার খুব ছোটবেলার বন্ধু, একই আমরা মানে নটরডেম কলেজ গেট টুগেদার, দুই ভাই একসাথে পড়তাম, আমরা দুই ভাই একসাথে পড়তাম, ওদের একই ক্লাসে। স্বাধীনতার পরে সব একসাথে অটো করে ইয়ার বাঁচানোর জন্য একসাথে করে দেয়, তো সিনিয়রিটি জুনিয়রিটি থাকে না। তো এরকম 10-12 জন অফিসার হঠাৎ করে বললাম চলো চলে যাই। আমরা তো আয়নাঘরে ছিলাম, তো আয়নাঘরে যে কিভাবে কষ্ট দেয়, আমরা জানের মায়া করিনি, কিন্তু সব ডিজিএফআই কি আমরা গিয়ে সব অফিসারে গিয়ে যে রিটায়ার্ড, রিটায়ার্ড কিন্তু আমাদের হাতে কোনো হুম, অস্ত্র নাই, কিচ্ছু নাই। আমরা হুম, গিয়ে আমাদের তোদের এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারটার সামনে একদম দাঁড়া করে একদম স্ট্রেট বলেছি সব ছাড়তে হবে। এই দেখে আমরা ফোন করে করে সব ভিকটিম ফ্যামিলিজ দেখে নিয়ে আসছি, তখন রাত 12টা বাজে। হুম, ওই রাতেই তাদেরকে বলি আমরা তোমরা ছাড়ো। ওই দিন তারা একজন আমাকে, ওদের ভিতর থেকে একজন কানে কানে আমাকে বলে গেল, স্যার এদের যদি আপনি এখানে বার না করতে পারেন তাহলে কিন্তু কেউ বাঁচবে না। হুম, সো হুম, 5 জনই বেঁচে বের হয়ে আসছিল, এবং তারপর ওরা আমাকে ভিতরে নিয়ে গেছিল। আমাদের হুম, 3 জনকে, আমি, ব্রিগেডিয়ার ব্রিগেড নাসের, হাসান নাসের, এবং হুম, আমাদের কর্নেল হাসিন, আমরা 3 জন গেছিলাম। তখন তারা স্ট্রেট বলে দিয়েছিল যে যাদেরকে আপনারা আগামীকালকে বা পরশু দিনের মধ্যে দেখবেন আমি ছেড়ে দিয়েছি, তারাই বেঁচে আছে। আচ্ছা। আর যাদেরকে দেখবেন না তারা কেউ আমাদের কাছে নাই, তারা কেউ বেঁচে নাই। হয়তো কিছু থাকতে পারে বর্ডারের ওই পারে, ওই যে সালাউদ্দিন সাহেব এবং শুকুরঞ্জন বাড়িটারি ছিল, হয়তো আরো আছে, জানি না আমরা, কারণ হুম, ইন্ডিয়াতে হুম, আমাদেরকে পাত্তা দেয় না, লিস্টও দেয় না। ওরা লিস্টও দেয় না। ডিপ্লোম্যাটিক জানাতে অনেক আছে না আছে। না, নিয়ম হলো কিন্তু ডিপ্লোম্যাটিকলি, আপনিও লন্ডনে আছেন, কোনো বাঙালিকে অ্যারেস্ট করলে কিংবা আমরা কোনো ব্রিটিশকে অ্যারেস্ট করলে অ্যাজ পার ডিপ্লোম্যাটিক কনভেনশন সাথে সাথে জানানো উচিত। কিন্তু ইন্ডিয়া তো ওরা কোনো কিছুই মানুষকে পাত্তা দেয় না, ফেলানির মতো ঝুলে রেখে দিবে লাশটা। কি করবে না, কিছু করতে পারবে? ইন্ডিয়ান হেজেমনি, ইন্ডিয়ান অখণ্ড ভারত, ইন্ডিয়ান পুরো রিজিয়নটাকে তারা কন্ট্রোল করবে, তারা সুপার পাওয়ার। মোদিজি এসে পুরো একদম, সে তো বলছে সে মানুষ না, সে তো নাকি দেবতা।
এরকম এরকম মানে সব নাট, বুঝছেন? গোমূত্র খেয়ে গিয়ে এসে পাগল হয়ে গেছে মাথার মধ্যে। মানুষটা দেবতা। এবং দেবতার কাছে এখন আমাদের ঘুমের কতজন লোক আছে সেটাও তো আমরা জানি না, তাই না? না, এখন এটাই তো। জানবো কিনা কোনদিন। বলছি যে মানে আমাদের দেশের মানুষ সেই এলাকায় কিভাবে গেল? কোনখানে? মানে ভারতে, মানে যারা গুম হয় তারা ভারতে কিভাবে যায়? ভারতে কি আমরা পার করে দিয়ে আসছি, আমাদের এজেন্সিরা, আমাদের ডিজিএফআই রা, আমাদের বিডিআর রা, আমরা ওদের হাতে দিয়ে আসছি। ওদের, আচ্ছা, আমাকে ফাইনালি আমাকে নিয়ে গেল কেন? তাই তো, 2017 শেখ হাসিনা একটা ভিজিট করেন ইন্ডিয়াতে, সেখানে অনেকগুলো গোপন চুক্তি সই হয়ে আসে, সব ডিফেন্স রিলেটেড। ওইখানে কয়েকটা চুক্তি ছিল, যেটা ওদের ওদের করিডোর, ওই যে ফেনী করিডোর, ফেনী রিভার, এগুলা, পোর্ট, তারপরে ডিফেন্সের মধ্যে একটা ছিল কিছু অনেকগুলা, ওদের ডিফেন্সের লোকরা, ওদের ইন্টেলিজেন্সের লোকরা বাংলাদেশে ঢুকতে পারবে, ঢুকে আমাদেরকে ধরে নিয়ে যেতে পারবে, ওদের কোনো পারমিশন লাগবে না, ওরা কাউকে বলবেও না, এবং কাকে ধরে নিয়ে গেছে সেটাও ওরা বলবে। এরকম চুক্তি কিন্তু কোথায় দুই স্বাধীন দেশের মধ্যে কখনো হয় না। এবং তারা আমাদের ডিজিএফআই কে ট্রেনিং দিয়েছে কিভাবে অ্যাবডাকশন করে, যে আমাদের কি করেছে তারা আমাদের লোকরাই করেছে, কিভাবে করতে হয়, কিভাবে মারা যাওয়ার পরে বডিটাকে ইট ভাটা আছে না ঢাকার অনেক দিকে দেখেছেন, ইট ভাটা ডেড বডি ঢুকিয়ে দেয় ম্যাক্সিমাম, অনেকগুলো আছে নদীর মধ্যে পেট কেটে ডুবিয়ে দেয়। কোথায় আমি বলবো না আপনাকে, এগুলো এখনো বলাটা ঠিক হবে না, এগুলো আন্ডার ইনভেস্টিগেশন আছে। বাংলাদেশের চতুর্পাশে, সুন্দরবনের আশেপাশেও আছে, ঢাকার চতুর্দিকে নদী মধ্যে অনেক, মাঝখানে শুনেছিলাম বড়িগঙ্গার সাকার ফিশ থেকে অনেক বেশি ছিল, এখন নাই। লাশ ভেসেছিল। সাকার ফিশ মাছ, কোনো ইউজলেস মাছ, ওগুলো ভরে গেছিল, এখন নাই। কিছু আপনি কিছু সাইন্টিফিকলি কিছু বুঝতে পারছেন এখন কেন ওই মাছগুলো নাই? কারণ সেই খাবারগুলো নাই। খাবারগুলো কারা ছিল? হিউম্যান কার্কেসেস। আপনি যদি +2+2 করেন, so there are many things which I cannot prove, but মানে, and এরপর আপনি কি প্রশ্ন করেন বলেন, আমি আপনাকে এখন ইন্ডিয়ান সাথে কেন আমাকে হয়েছিল, বিকজ একটা এগ্রিমেন্ট ছিল যেটা ডিজিএফআই আমাকে বলেও তুমি এটা কোত্থেকে জানলা এমন। আর তখন যখন লেখালেখি করতাম তখন কিন্তু সবখান থেকে ইনফরমেশন গুলো আসতে থাকতো কনস্ট্যান্টলি, আমার কিছু করতে হতো না, বসলে ইন্টারনেটে দেখি একটার পর একটা নিউজ আসতেছে, খুব ইন্টারেস্টিং নিউজ। হ্যাঁ, আপনার কাছে এখন সব নিউজ আসে না, আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনি অনেক কিছু জানেন, ঠিক আছে, আপনি যখন তখন এখানে থাকতেন আপনাকে কিন্তু নিজে পাই নিজে, বুঝতে পেরেছেন? তো ওরকম যখন থেকে টকশো করি তখন থেকে তো আমাদের কাছেও আসতে, মানে যারা থাকলে তো নিয়ে যেত। আপনার ভাই রিটার্ন তখন ঢাকায় থাকতে পারে, তখন থাকতে পারতো না, সুরমা চাকরি করে, সে সুরমার এডিটর ছিল, তখন মনে করছে সে ঢাকায় থাকতে পারতো, বুঝছেন? কিন্তু হ্যাঁ, আমার তো মামলা ছিল, এমনিতেও আমি যেতে পারতাম না, সেটা অন্য বিষয়ে। আমি তো মামলা, সাইবার সিকিউরিটি মামলা ছিল, সাইবার সন্ত্রাসী ছিলাম। আপনি তো একজন বীর জুলাই মুক্তিযোদ্ধা। আন্তর্জাতিক সাইবার সন্ত্রাসী, আমি একটা খেতাবও পাইছি। মাশাআল্লাহ, গুড, মাশাআল্লাহ। আর আরেকটা পাবেন, আপনার আরেকটা সার্টিফিকেট পাবেন আপনারা, একটু ধৈর্য ধরেন, বুঝছেন? মানে আন্তর্জাতিক একমাত্র নারী সন্ত্রাসী আর কি, আমি সাইবার সন্ত্রাসী। ও মাই গড, আপনি সন্ত্রাসী নাকি আপনি? হ্যাঁ, আমি নারী সন্ত্রাসী, সেটা আওয়ামী লীগের সময় আমাকে 2021 সময় দেওয়া হয়েছিল, বসুন্ধরা সমস্ত এসেছিল, তো সেই হিসাবে আমি তো আপনার কাছে যেতে চাই যে আসলে এগুলো অনেক অভিজ্ঞতা আমাদের আছে আর কি, কত কি না হচ্ছে, মানে টকশো শুরু করার আপনি যা জানেন, ইউ নো ভেরি ওয়েল। বলেন, নেক্সট কোশ্চেন থাকলে আপনি বলেন, আমি আর আনসার। ভারতের সাথে এমন চুক্তি ছিল যেগুলোতে তারা এসে নিয়ে যেতে পারতো। হ্যাঁ, হ্যাঁ, এমন চুক্তি ছিল। তো এইভাবেই তারা যাকে পছন্দ হতো বা যাকে তাদের দরকার ছিল তাদেরকে তারা, মানে বর্ডার, শুনেন, তাদের এজেন্ডা ছিল বাংলাদেশকে তারা আরেকটা ভুটান বানান। আপনাদের কপাল ভালো, আমাদের কপাল ভালো, বাংলাদেশের কপাল ভালো, আর একটা বছর যদি তারা পেতো
আপনি আরেকটা ভুটান হয়ে যেতেন। আর সেইভাবে তারা আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্সকে একদম শেষ করে দিয়েছে। বিডিআর, টিডিআর, বিডিআর ক্লিনিং করে কিছুই নাই বাংলাদেশে এখন। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশ এয়ারফোর্স তো জিরো, জিরো। 3টা প্লেনে চড়ে না, এই অবস্থা আমাদের। সত্যি কথা বলছি আপনাকে। আর আমাদের কামান আছে, গোলা নাই ভিতরে। নেভির জাহাজ আছে, মিসাইল নাই, টর্পিডো নাই। দিস ইজ দ্য রিয়ালিটি অফ বাংলাদেশ। আপনি তাহলে কি বার্মা থেকে ফাইট করতে পারবেন না, আপনি আরাকান আর্মিকে ভয় পান। হুম, বুঝছেন? এই হলো আমাদের রিয়েল সিচুয়েশন ইন বাংলাদেশ। সো আপনাকে এখন একটু সময় লাগবে আমাদের দেশটাকে আবার, আমরা যারা লাইক মাইন্ডেড মুসলিম কান্ট্রি আছে, রিজিয়নাল কান্ট্রি, ওদের কাছ থেকে অস্ত্র টস্ত্র নিয়ে, ওদের সাহায্য নিয়ে আমরা কোনো রকম একটা স্বাধীন দেশ হিসেবে আবার যদি দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ আমরা আবার সেই স্বাধীনতার স্বাদ পাবো। এখনো পাইনি, এখন আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি। তো এই যে কয়েকদিন আগে যে বিমানে আগুন লাগলো, মানে বিমান না, সরি, কার্গোতে আগুন লাগলো এয়ারপোর্টে, তো সেখানেও কি মানে এরকম কোনো যোগসাজস্য আছে, মানে এটা, তারপরে এগুলোর ব্যাপারে আমাকে, আমি কোনো উইদাউট এনি ইনভেস্টিগেশন রিপোর্ট, নিউট্রাল ইনভেস্টিগেশন রিপোর্ট, তাও ডান বাই ফরেনার্স, কারণ বাংলাদেশে কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট আজ পর্যন্ত সত্যি হয়নি। যে যেভাবে বলতে লিখতে বলেছে স্যারকে প্লিজ করার জন্য, রিপোর্ট ওইভাবে লেখা হয়েছে। এটা আই ডোন্ট নো, ইভেন আই ডোন্ট মাইলস্টোন নো। রিপোর্টটাও তো আপনারা কি জানেন, মাইলস্টোনের রিপোর্টটাও তো আমরা পাইনি, মাইলস্টোনের কি যেটা কোনটা, বললেন। আপনি কোন রিপোর্টে পেয়েছেন আপনি? আমি সচিবালয় রিপোর্টটাও আমরা দেখিনি। মাইলস্টোনে যে আগুন মানে বিমান ইয়ে পড়ে, যুদ্ধ বিমান কোন পড়ে দিন আগুন, বাংলাদেশে সবসময় কমিটি হয়, রিপোর্ট কখনো হয় না, রিপোর্ট কখনো হয় না। কখনো তো হয় না। সেটা তো আমরা মানে সেটা আমরা শুধু রাজনীতি ওইখানে একটা ইন্টারেস্টিং আমি নিউজ পড়েছি যে আমাদের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অনেকগুলো ইকুইপমেন্ট নাকি মাত্র ইম্পোর্ট হয়েছিল, ওগুলো জ্বলে গেছে। দ্যাট ইজ দ্য ভেরি ইন্ট্রিগিং পয়েন্ট। গার্মেন্টস পড়ে গেছে, ঠিক আছে, ওগুলো কোনো ব্যাপার না, বাট যদি রূপপুরে পড়ে থাকে, কিন্তু আদানি থেকে আমরা বিদ্যুৎ আনছি, আমাদের রূপপুর পাওয়ার স্টেশনে যদি কোনো রকম আমরা, ইটস এ রাশিয়ান প্লান্ট, আমেরিকান এমবার্গো এন্ড থিংস লাইক দ্যাট, কিন্তু ওটা যদি আমরা প্রোডাকশন স্টার্ট করতে পারি, আমাদের কিন্তু অনেকটা এনার্জিতে কিছুটা কিন্তু 10% হলেও আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারবো। এটাই আমার একমাত্র মানে, বাট এটা উইদাউট ইনভেস্টিগেশন রিপোর্ট বলাটা ঠিক হবে না, এই এটা যে প্রিমেচিউর চুক্তিগুলোর কথা। কথা বলা হয়েছে, আপনি যে বলছেন যে শেখ হাসিনার সাথে চুক্তি হয়েছে, এটা নিশ্চয়ই শেখ হাসিনার স্বার্থেই হয়েছে, মানে ওনার স্বার্থ যেগুলোতে রক্ষা শেখ হওয়া, হাসিনার স্বার্থে কোনো কিছু হয়নি, সবগুলো ইন্ডিয়ার স্বার্থে হয়েছে। শেখ হাসিনার স্বার্থে হয়েছে, সে টাকা বানাচ্ছে এবং সারা জীবন সে ক্ষমতায় থাকবে, মানে এই এই স্বার্থে। স্বার্থে, এই স্বার্থে। কিন্তু আমার এখন দুঃখ হলো এই গভর্নমেন্ট আসার পরেও, এতদিন পরেও একটা চুক্তি কিন্তু তারা ওপেন করেন পাবলিক। সো দিস ইজ দ্য ফরেন পলিসিটা কি, আমি আগে আপনার বুঝতে হবে যে ফরেন পলিসি অফ এ কান্ট্রি ইজ দ্য রিফ্লেকশন দ্য পিপলস উইল। মানুষ কি চায় সেই জিনিসটাই আমাদের ফরেন পলিসিতে একই জিনিসটা রিফ্লেকশন করতে হবে। কিন্তু আমরা হয়ে গেছি রুলার, আর ওরা হয়ে গেছে প্রজা, ওই সেম জমিদার টাইপ আর কি। কিন্তু এটা কিন্তু নিয়ম না, উই আর পাবলিক সার্ভেন্টস, এবং আমাদের প্রত্যেকটা চুক্তি করার পরে সেইটা র্যাটিফাই করতে হয় পার্লামেন্টে, এটা কোনোটাই করা হয়নি। সো এগুলো একচিটিয়া, এটা আপনি জোর করে করতে পারেন না, কিন্তু হয়েছে। আপনি তো লোকও মেরেছেন, হাজার হাজার লোক, বড় তো কিছু নাই। সরি বাট দিস ইজ দ্য রিয়ালিটি। এখন যে চুক্তিগুলোর কথা আমি জিজ্ঞেস করতেছিলাম, যে কয়েকদিন আগে আমরা আসিফ মাহমুদকে দেখলাম যে ও কয়েকগুলো মানে 10টা চুক্তি বাতিল হয়েছে আর বাকিগুলো স্থগিত হয়েছে, এরকম 13টা লিস্ট দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা আবার বললেন যে না, এগুলো হয়নি। মানে ব্যাপারটা আসলে কি? পররাষ্ট্র উপদেষ্টা বা তৌহিদ ইজ এ ফ্রেন্ড অফ মাইন, আমরা ব্যাচমেট ধরুন, বলতে গেলে আমি তুমি তুমি কথা বলি। So, আমি এখন এই ব্যাপারে না জেনে কোনো কিছু বলাটা ঠিক হবে না, ইমেচিওর কথা হয়ে যাবে। আসলে কয়টা হয়েছে কয়টা হয় নাই, গভর্নমেন্ট কিন্তু এক্সপোজ করা উচিত। এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, পাবলিক তাকে এনেছে, জনগণে এনেছে। 2000 ছালায় মারা গেছে, 2000-এর বেশি, 20,000-এর বেশি উন্ডেড। তার আগে শাপলা চত্বরে বিডিআর ম্যাসাকার, এত লাইফ, আমরা এত লাইফ মধ্যে দিয়ে গেছি, এখনো কিন্তু গোপনীয়তা কেন? ওয়াই?
এই সরকার বলে না কেন কোনটা সত্য কোনটা মিথ্যা? দোষ তো এই সরকারের। আমি এর চেয়ে বেশি আর কিছু বলতে চাচ্ছি না এই টাইমটাতে। না, সরকার কেন বলছে না? এটা তো আমাদের একটা প্রশ্ন। মানে আপনি যে প্রশ্নটা করলেন, আমরা এই প্রশ্ন তো কেউ করে না, কেউ আমরা তো করে না তো একদমই এই প্রশ্নটা। প্রশ্নের কোনো উত্তর পাচ্ছি না যে এই সরকারকে তো আমরা আশা করেছিলাম যে ইন্ডিয়া সবকিছু ওপেন করে জানাবে। ইন্ডিয়ার সাথে আসলে শেখ হাসিনার কি, কি চুক্তি হয়েছে, কি, কি আমাদের দেশের স্বার্থে কোনো কিছু হয়েছে কিনা, মানে সেগুলো জানাবে। কিন্তু সেগুলো আমরা জানতে পারিনি। এই সরকার চোখে চোখ রেখে কথা বলতে পারবে ভারতের। কিন্তু সেই চোখে চোখ রেখে কথা বলা আমরা দেখিনি। কেন? কেন সে হাসিনার নামে হ্যাডাম আমাদের নাই? এটা আমি পিনাকির কথা বললাম, হ্যাডাম নাই আমাদের, বুঝছেন? আর আমি এলাবোরেট করব না। এই সরকার হলো যেটা তাজ হাসমি বলেন কোমর ভাঙা সরকার, আমি আমার মধ্যে একই টাইপ, কোমর ভাঙা সরকার। যে কোমর ভাঙা সরকার দিয়ে আমাদের আসলে কি রক্ষা হয়েছে ১ বছর পর্যন্ত? আর আপনার কিছুই রক্ষা লাগবে না, অ্যাটলিস্ট আমাকে একটা জিনিস ভালো ইয়ে হয়েছে, দুটো অনেকগুলো অনেক কিছুই ভালো হয়েছে। রুলস গুলো চেঞ্জ হচ্ছে, ইন্টারন্যাশনাল রুলস গুলো। আমাদের ফরেন রিজার্ভ মোটামুটি একটা পজিশনে আছে, কিন্তু ট্রান্সপারেন্ট না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রফেসর ইউনূস ছিলেন দেখে ইন্ডিয়া এতদিনে আপনাকে গ্রাস করে নাই ফিজিক্যালি অ্যাটাক করে, বিকজ তার প্রফেসর ইউনূসের একটা ইন্টারন্যাশনাল একটা ইমেজ আছে। এবং সেটা আমরা সবসময় এখন থেকে না, এভার সিন্স হাসিনাস টাইম আমরা চিন্তা করতাম এমন একজন লোক দরকার আমাদের, যে ইন্ডিয়ান ইন্টারভেনশন থেকে আমাদেরকে কিছুদিনের জন্য সেভ করতে পারবে। এবং এই কথাটাই আপনাকে আমি বলছি ইউ টু অল অফ দ্য ওয়ার্ল্ড, যে বাংলাদেশের একটু সময় দরকার, যে আমাদের ডিফেন্সটাকে, আসল ডিফেন্স, এই পলিটিক্যাল ডিফেন্স না, আমাদের এই এই বিতর্কিত আর্মি না, আমাদের আর্মির মধ্যে 90% 98% লোক ভালো, ভেরি অফিসিয়েন্ট, দেশপ্রেমী। কিন্তু 2% যে লোকগুলো আছে, জেনারেলস, যারা লাল ফিতা, এরাই হলো করাপ্ট, এরাই হলো মার্সেনারি। এবং তাদেরকে কেন যে বাঁচাচ্ছেন আমাদের আর্মি চিফ, শুধু উনি হয়তো জানেন, আমি জানি না। এবং এটাতে উনি ভুল করছেন, কারণ এদের লাইফ আপনি ক্যান্টনমেন্টের সাব জেলে দিয়ে ওদের লাইফটাকে আপনি আরো বিপদে ফেলে দিয়েছেন। কারণ ওরা মুখ দিয়ে একটা কথা বললেই ইন্ডিয়ানরা ওইখানেই ওকে মেরে ফেলবে। কিন্তু বাইরে যদি জেলে থাকতো, ওরা রাজসাক্ষী হতে পারত, রাজসাক্ষী হয়ে এরা বলে দিত যে এরা 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 এই আমাকে অর্ডার করেছে। তখন তাদের এটলিস্ট কিছুটা তারা মুক্তি পেত, তাদের আত্মাটা মুক্তি পেত, তাদের ফ্যামিলি মুক্তি পেত। কিন্তু তাদেরকে নিয়ে আপনি কি খাওয়াচ্ছেন? মানুষ খায় কি ভাই আমাদের বয়সে? তো ডাক্তার বলে যে 2টার বেশি ডিম খেতে পারবে না, মাছ খেতে পারবে না, এখানে তোমার কিডনি নষ্ট, তোমার লিভার নষ্ট। কি খাবে কি ওরা? খাওয়া তো খাওয়া কি খাবেন আপনি? এমন এয়ার কন্ডিশন রুমে থাকবেন? ঠিক আছে, অন্য ঢাকা সেন্ট্রাল জেলেই। আচ্ছা আমাকে একটা কথা বলেন, যদি প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া ঢাকা জেলে থাকতে পারে, হুম। স্পিকার পার্লামেন্টস, মিনিস্টার্স, ওনারা যদি জেলে যেতে পারে, নর্মাল বাসে হাত করা লাগিয়ে 2টা পুলিশ হাতের মধ্যে হাত ধরে নিয়ে যেতে পারে, এই আর্মি কর্নেল এমন কি? হোয়াট ইজ দি জয়েন্ট সেক্রেটারি? আর্মি জেনারেল কি? এর সচিব? এই তো আর্মি কি? আর্মি যে পার্ট অফ মানে এক্সিকিউটিভ। আমরা তাদের যার সাথে অস্ত্র আছে দেখে তারা ভয় পাই আমরা। এই তো পুলিশের হাতে কদিন আগে তো অস্ত্র ছিল, এখন গেল কোথায়? এখন তো দৌড়ায় ভাগে, মাইর খায় পাবলিকে। মানুষের ভালোবাসা নিতে হয়, ভয় দেখালে মানুষ, আর বাংলাদেশের মানুষ এখন ভয় পায় না। সরি। এখন সিদ্ধান্তটা কার? মানে ওনারা সাব জেলে থাকবে কি? মানে এই সিদ্ধান্তটা কি আর্মি থেকেই না, আমি কিন্তু জুডিশিয়ারির লোক না, রাষ্ট্র থেকে রাষ্ট্র থেকে দেওয়া হয়েছে? আসলে সত্যি কথা বলি আপনাকে, ওদেরকে যদি গভর্নমেন্ট স্লোলি বুঝিয়ে, ওরা নিজেরাই হয়তো দেখবেন আফটার সাম টাইম বলবো যে আমাকে জেলে নিয়ে যাও, ওখানে ওরা সেফ থাকবে। এবং বাংলাদেশের এক্সেপ্ট 75 একটা জেল কিলিং ছাড়া কাউকে জেলে পয়জন করে মারা হওয়া যাওয়া ছাড়া, এক্সেপ্ট জেনারেল রহিম সাহেব 2 একবার শুনেছিলাম ডিজিএনএসআই, আমি তো শুনি নাই কাউকে জেলে মেরে ফেলেছে। আমি সেই প্ল্যান করে মেরেছে, আমার তো মনে হয় না জেলে ওদের আর কেউ মারবে।
ওরা সেফ থাকবে আরো। কারণ আমাদের কি বিডিআর পুলিশ টুলিশ নাই জেলের ভিতরে, জেল পুলিশ নাই, স্পেশাল প্রোটেকশন দিয়ে রাখতে পারবে না, দুটো এসির আগে রাখতে পারবে না যদি এত ওদের এসির শখ হয়? বলেন, ওদের কি হ্যাঁ, ক্যান্টনমেন্টের ভিতরে থাকতে হবে? কি দরকার? কারণ এখন রিমেম্বার দে কমিটেড ক্রাইমস এগেইনস্ট। এই কারণেই কি ওখানে রেখে দিল যে রাজসাক্ষী হলে অনেক কিছু বের হয়ে যাবে, আমার যেমন মনে হয় তাই, আমার মনে হয় তাই, আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাই, কারণ এরা এখনো অনেক বুঝে নাই। আর্মির কিন্তু কথা আছে, আমি তো আর্মিতে ছিলাম, আর্মির বুদ্ধি হলো মাথার হাঁটুতে। আর্মি অফিসার অনেক শুনলে আমার কথা মাইন্ড করবে, কিন্তু আসলে মানা বুদ্ধি মাথায় হাঁটুতে। তারা যদি কনফেস করতো যে আমি সরি, যেমন র্যাপ করেছে, পুলিশ করেছে, ভুল তো অন্য অফিসার করতে পারে, এই জন্য একটা সংস্থা কেন দায়ী হবে যে হ্যাঁ আমাদের কিছু বিপদগামী অফিসাররা অন্যায় করেছে এবং তার জন্য আমরা তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি জনগণের কাছে। শেষ। ক্ষমা চাওয়া তো কোনো খারাপ কিছু না। আমি আপনার কাছে ক্ষমা চেতে পারি, কোনো ভুল করলাম বলতে পারি যে আপা আমাকে ক্ষমা করে দিলাম, ভুল হয়ে গেছে। হুম, হোয়াট ইজ রং? কেন হচ্ছে না? মানে এই ইগোটা কিসের? এত এত ইগো কেন? আর আমাদেরকে ইচ্ছা করে কি কোনো বিদেশ থেকে ডিভাইড এন্ড রুল করতেছে? সেটা আপনি চিন্তা করতে হবে। মনে রাখবেন, ইলেকশন আসতেছে সামনে, এই ২ মাস মানে ৩ মাসের। এটাও কি ভারতের পরামর্শে হয়েছে কিনা তারা সাব জেলে থাকবে, সেনাবাহিনীর অধীনে থাকবে, এটাও তো আসলে একটা আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আপনাকে, বাট আমার অ্যানালাইসিস হলো, আমার ফিলিং হলো কিছু একটা এর মধ্যে আছে, ডাল মে কালা হ্যায়, বুঝছেন? কিন্তু ভিতরে। একটা শুধু মনে রাখবেন যে এখন এই টাইমটাতে বেশি কোন রকম অরাজকতা করা যাবে না। কারণ আমি ফিল করি ২ মাসের মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট, মানে এই যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট আসতেছে, জুনে ফেব্রুয়ারি মাসে ইলেকশন, তো ইলেকশন দরকার আমাদের। এই মানুষ এই জি, তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে আসবে? এই সরকার দিয়ে তত্ত্বাবধায়ক সরকার, যেটা বলা হচ্ছে যে এই যে আসিফ নজরুল গতকালকে বললেন, বা আমরা শুনলাম যে বিএনপি বলেছে যে এই সরকারকে তত্ত্বাবধায়ক হিসেবে রূপান্তর। তাহলে কি হলো? মানে এই অন্তর্বর্তী। সরকার, তত্ত্বাবধায়ক সরকার তো এত বড় হতেই পারবে না। হুম, এটা 10 জনের মনে হয় একটা সাইজ হয়। And তত্ত্বাবধায়ক সরকার যারা থাকবে তারা তো কোনো ইলেকশন করতে পারবে না। আমাদের সিস্টেম, তত্ত্বাবধায়ক সরকার কিছু নিয়ম আছে, এবং এদের মধ্যে যে সবাই 100% খারাপ তা আমি কিন্তু বলবো না। কিছু ভালো লোক এদের মধ্যে আছে, ভালো ভালো কিছু লোক আছে এদের মধ্যে। আপনার এই ফাইন্যান্সটা, মানে ফাইন্যান্সটা আমি কি বলে, অর্থ মন্ত্রণালয়টাকে একটা মানে কনসিস্টেন্সি থাকা দরকার। কিন্তু কিছু কিছু মন্ত্রী আছেন যারা এই ১.৫ বছর ধরে প্রচুর পয়সা সব ওদেরকে রেখেছেন কেন, সেটাই তো আমি আপনাকে প্রশ্ন করবো। এত হুম, প্রশ্নের পরেই ওদেরকে সরাই কেন? এবং উনি এই ওদেরকে রেখে নিজে উনি কন্ট্রোভার্সিতে পড়ে গেছে যে এই অথর্বদেরকে কেন রেখেছিলেন। আর টাকা তো উনার না, টাকা তো দেশের জনগণের টাকা। জনগণের জন্য। জি, জনগণের টাকা দিয়ে আপনি এখানে পিকনিক করাচ্ছেন কেন এদেরকে দিয়ে? ভালো লোক কেন নেননি? বাংলাদেশে ভালো লোক নাই? আর আমরা যখন নিয়েছে তখন না হয় ভুল করে নিয়েছে, কিন্তু এরপরে তো উনি সংশোধন করতে পারতেন। না, উনি তো বলেছেন আমার আশেপাশে যাকে পাইছি তাকে আমি না বুঝি সবাইকে নিয়ে নিচ্ছি। যাই হোক, আচ্ছা নিয়ে নিয়েছো, এরপরে তুমি বাদ দিতে দিলে না কেন? একজনের নামে আসতেছে আমি আর বেশি ক্রিটিসাইজ করবো না। এখন এটা একটা আসলে দেশ, এটা তো এনজিও না, এটা তো দেশ। এখন কেয়ারটেকার আসলে গভর্নমেন্ট। দেশ, হ্যাঁ দেশ, কিন্তু সরকার হওয়ার পরে তো সবাই তো বলতো এনজিও গ্রাম সরকার, মাইন্ড করেন না আমার কথা, বুঝছেন? সামনে যাকে পাইছি তাকে ধরে নিয়ে নিছি, বুঝি নাই, এই তো। আর বুঝিনি। এনজিও, কিন্তু আসলে যদি আপনি রিয়েলি সিরিয়াসলি কথা বলতে চান, হুম, এখন সরকার কিন্তু 3rd মেতে, জুনে, সরি অগস্টে ফর্ম হয়ে গেছে, এবং সেটা ইকবাল করিম ভুইয়া অফিসিয়ালি বলেছে যে ওখানে আমাদের আসিফ নজরুল সাহেব, বিএনপি রিপ্রেজেন্টেটিভ মির্জা ফখরুল,
লেফটেন্যান্ট মেজর জেনারেল কি নাম ওনার, ফজলে আকবর, জামাতের লিডারশিপ এবং আর্মির ডিজিএফআই জেনারেল মুজিব, যিনি ভেগে এখন ইন্ডিয়া আছেন, ওনারা অলরেডি সরকার ফর্ম করে দিয়েছে। এবং যখন আসছেন, মানে ইউনূস সাহেব যখন ফ্রান্স থেকে আসছেন, ওনাকে অলরেডি লিস্ট দেওয়া হয়েছে। উনি ওখানে দুই একটা ওনার গ্রামীণের লোক ঢুকিয়ে দিয়েছেন। এই তো সরকার, শুনি আর কি, আমার তো কোনো প্রমাণ নাই, কিন্তু ইকবাল করিম ভুইয়া এটা নিজের মুখে বলে গেছে, দেখিয়ে দিয়ে গেছে। আমি আর কিছু বলতে চাই না আর কি। আরো অনেক কথাই বলেন, এখন বলেন যে আরো 2-1 বছর এই সরকার থাকতে পারে, তারপরে বিএনপি আসবে, বিএনপি আসলে আওয়ামী লীগ আর ভারতের ইচ্ছা মতো আবার তাদের ইচ্ছা মতো, মানে ভারতের মর্জি এবং আওয়ামী লীগের ফিরে আসার উপর ডিপেন্ড করে যে তারা কতদিন থাকবে। তো এগুলা উনি কোথা থেকে বলেন? আসলে মানুষ অনেক কিছু বলতে পারে, বাট আমি যতটুকু জানি, আমি যতটুকু বিশ্বাস করি, আমি জানি না ইউনূস সাহেব মনে হয় আসলে মনে হয় ইলেকশন দিতে চেষ্টা করবে, আসলে চেষ্টা করবেন উনি। কারণ ইলেকশন দিতে যতদিন না দেন, উনার নিজের ঘাড়েই কিন্তু উনি এখন সবাই কিন্তু সিরিয়াস, যারা রিয়েলি কিন্তু ভালো, তারা কিন্তু এখন আসতে কোনো রকম ভাগতে যাচ্ছে। সরে পড়তে সেফ যাচ্ছে। এক্সিট, সেফ এক্সিট তো আলাদা জিনিস, টাকা পয়সা বানিয়েছে সেফ এক্সিট থেকে। যারা টাকা পয়সা বানায় নাই, তারা হয় মাপ চেয়ে যেতে যাচ্ছে, দেশটা কোন রকম ইলেকশন দিয়ে যেতে যাচ্ছে। তারপরেও যদি না হয়, well, people will decide, I'm sure. যে এটা গণভোট দিয়ে কোনো একটা দিয়ে, আসলে প্রথম ভুলই ছিল প্রফেসর ইউনূস সাহেবের, এবং পুরো তখন আসলে বুঝেও নাই যে ওথ, মানে ওথ বলে কি আছে, অতীত বলে, ওটা নেওয়া ছিল শহীদ মিনারে পার্লামেন্টে, তখন যদি একটা বিপ্লবী সরকার করতো, আজকে কিন্তু আজকে যে অবস্থাগুলো হচ্ছে, বিপ্লবী সরকার না বলে বারবার উনি বলছেন এটা হলো কেয়ারটেকার, মানে তত্ত্বাবধায়ক সরকার। ভুল তো ওখানে হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার, ওখানেই ভুল হয়ে গেছে। এই আপনি আপনি জুলাইয়ের সেম করলেন আপনি, কিন্তু এইভাবে না খেয়ে আপনি খেলেন ওইভাবে, বুঝছেন? মানে সেই সংবিধানটাকে স্পিরিটটাকে নষ্ট করে দিল। তখন থাকলে মানুষ আনন্দে মানে লাফাতো, এখন মানুষের মধ্যে সেই স্পৃহা নাই। জি, হয়তো আই ডোন্ট নো। শুনেন, ইন্টারন্যাশনাল জিওপল স্ট্র্যাটেজি এমন এক বাজে জিনিস, কোন দেশ স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আপনি হয় চায়না বলেন, না আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, যেই বলেন না কেন, পাকিস্তান বলেন, সবাই তার নিজের স্বার্থে কাজ করছে। আমাদের নিজের স্বার্থে কাজ করা উচিত। আমাদের ফরেন পলিসিটা পুরোটাই ভুল। ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যারেজ টুয়ার্ডস নান, মানে সবাই আমার বন্ধু, আমার কোনো শত্রু নাই। আমি বলি না, আমার একমাত্র হলো আমাদের পলিসি হলো যে এনিথিং উইচ ইজ অফ ইন্টারেস্ট টু বাংলাদেশ পিপল ইজ মাই পলিসি। বাংলাদেশ ফার্স্ট, প্রথম বাংলাদেশ। এটা আমার জিয়ার মানে পলিসি নিয়ে যাবেন না, কিন্তু প্রথম ফার্স্ট বাংলাদেশ, যেটা ট্রাম্প বলে আমেরিকা ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট, তারপর অন্য কিছু। তো আপনার কাছে অনেকে সন্দেহ যে আসলে এই সরকারটা আপনি তো বলছেন যে ইউনূস সরকার নির্বাচন দিয়ে চলে যেতে যাচ্ছে, বা মানে আরো অনেকে চাচ্ছে। আমার কিন্তু বিশ্বাস, অনেকের বিশ্বাস যে আসলে নির্বাচন করতে পারবে কিনা, এই সরকারের সেই সক্ষমতা আছে কিনা। তো অন্তর্বর্তীকালীন সরকার থেকে তত্ত্বাবধায়ক সরকারে কিভাবে রূপান্তরিত হবে, তারপর নির্বাচন হবে আচ্ছা ঠিক কিনা, আছে, এই আচ্ছা বিষয়টা। আচ্ছা। আমার ফিলিং আবার দেখেন, 80% অফ ইউর পুলিশ স্টিল আওয়ামী লীগ। আপনার পুরা ব্যুরোক্রেসির মধ্যে এখনো আওয়ামী লীগের সব পড়া, ডিসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব আওয়ামী লীগের। সো আমাদের একমাত্র ব্যালেন্স ছিল হলো আর্মি। আর্মিকে যদি আমরা কন্ট্রোভার্সি করে ফেলি এই মোমেন্টে, তাহলে আমরা ইলেকশনটা কিভাবে করব? আর আপনি এতটুকু শিওর থেকেন যে এই ইলেকশনটা যেন না হয়, তার জন্য ইন্ডিয়া সমস্ত কিছু চেষ্টা করবে, আর এটা দ্য লাস্ট গেম।
এখন যদি সে না পারে আমাদের ডিস্টেবিলাইজ করতে, আমি যদি একটা বছর সময় পেয়ে যাই, আমাদের ডিজিএফআই বা যেটা নাম বলেন আপনি, পুরোটা অর্গানাইজ করে দেশের জন্য কাজ করার জন্য, বহিঃশত্রুর এগেনস্টে আমাদের অস্ত্র টস্ত্রগুলো চলে আসে। অলরেডি তো আপনি জানেন যে চায়না থেকে 20টা জেটেনসি জেটেনসি আসতেছে, পাকিস্তান থেকে JF-17 আসতেছে, ফ্রান্স ইউরোপ থেকে বা ইটালি থেকে আমাদের ইউরোফাইটার টাইফুন আসতেছে, আমাদের আর্টিলারি আসতেছে, মিসাইল লং রেঞ্জ মিসাইল আসতেছে। এগুলো যদি চলে আসে তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য দুঃস্বপ্ন। এই দেশকে আর সে হজম করতে পারবে না। আপনি বুঝতে পারছেন জিনিসটা কত সেন্সিটিভ। এই জন্যই সে একটা এখন বছর আপনার জন্য সেন্সিটিভ, এই জন্য তার যেইভাবে পারে দেশটাকে ডিস্টেবিলাইজ করবে। তার জন্য অলরেডি তো বোধহয় 4,500 টাকা নাকি এসালাম দিয়েই দিয়েছে। হুম, তো আপনি কি মনে করেছেন তারা বসে থাকবে? আওয়ামী লীগ বসে থাকবে? আর শেখ হাসিনা, যে ক্রেজি ওম্যান, শি ইজ ক্রেজি, সাইকোপ্যাথ, শি ইজ নট, সে মানুষ না, ডাইনির বেশি মানুষ। সে যে অর্ডার গুলো দেয়, বসে বসে দিচ্ছে ইন্ডিয়ায়, লোক মারা যাচ্ছে এখানে, কেয়ার করে সে? বলেন, এটা করা উচিত? যদি তুমি এতই ভালো মনে করো, ভালো কাজ করে ইলেকশন করে সে, কিন্তু পারবে না তো। সে যে মানুষ মেরেছে, আমি তো জাস্ট আপনাকে বলেছি যে এগুলা নর্মাল ফিগার, সবাই জানে, নিউজ পেপারে আসছে। আর যেগুলা, আচ্ছা, তার ফাদারে তো করে গেছে রক্ষী বেরির নাম আপনি মধ্যে জন্ম হয়নি। আমার রক্ষী জন্ম বেরি হয়নি। 30,000 মরে গেছে, সিরাজ সিকদার মেরেছে। এবং তারা তখন শেখ কামাল, আমি তো ওই পাড়ারই ছেলে ভাই, ধানমন্ডির 19 নম্বরের ছেলে আমি। So আমি তো সবই দেখেছি কি হয়েছে, আমি তো ওদের সাথেই ছিলাম। সে বেশি আমি কিছু বলতে চাচ্ছি না, আজকে পুরান কাসন্দি ঘেটে ঘেটে লাভ নাই। আমরা শেষ করব। শেষ করার জি, আগে নির্বাচন নিয়ে মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকার, আজকেও দেখলাম যে মিটিং হলো, তত্ত্বাবধায়ক সরকারটা আসলে কখন গঠিত হতে পারে বা কি রূপে হতে পারে বলে আপনি মনে করেন? এটা মনে হয় ডেট দিয়ে দিবে। এটা মনে হয় অলরেডি কথা হচ্ছে, বিএনপির সাথে হয়েছে, জামাতের সাথে মনে হয় গতকালকে হয়েছে, এনসিপির সাথে হচ্ছে। এনসিপি তো যাই হোক, একদম তবু দেওয়া উচিত। তারা অনেক জি। কষ্ট করেছে, কিন্তু করাপশন করে নষ্ট করে দিয়েছে নিজের নাম। তাদেরকে যদি জাস্ট একটা গার্ডিয়ান হিসেবে রাখতো, কনস্টিটিউশনে দেখে রাখো, এই সিটি না দিয়ে অনেক ভালো করতো। ওরাই ডিসাইড করুক, লেট দেম ডিসাইড। ওরা তো পিপলস রিপ্রেজেন্টেটিভ। আর আমি আমাকে রিকোয়েস্ট করবো, আপনি একদিন খালি ডিফেন্সের উপরে একটা প্রোগ্রাম করবেন, তাহলে আমি বুঝিয়ে বলবো যে কেন যে বাংলাদেশের ভয় পাওয়া উচিত। আমাদের ফোনের আনসারই প্রোগ্রাম। আছে 6.5 লাখ। আমরা পিপলস আর্মি গঠন করবো, যেটা জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। এই জন্য আমরা তৈরি করেছি। আরেকদিন বলবো ইনশাআল্লাহ, যে যদি আমরা আল্লাহ বাঁচিয়ে ফোন রাখেন। আরেকটা প্রোগ্রাম করব পুরো ডিফেন্সের উপরে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা প্রায় ইনশাআল্লাহ। প্রোগ্রাম করব। আজকে প্রথম আপনাকে আমি সৌভাগ্যক্রমে আজকেই পেলাম। আর আমরা প্রায় প্রোগ্রাম আমি করার কিন্তু চেষ্টা বকবক বেশি করি। গল্প আমি তো একেবারে আমরা তো কাটকুটা প্রোগ্রাম না করে মাঝে, মাঝে গল্পের মতো করে শুনলে গল্পও থাকে, আবার ইয়েও থাকে, ইনফরমেশনও থাকে। সেটাও ঠিক আছে। সেটাও Definitely. মানুষ মজা পায়। কিন্তু আমি আপনাকে ইকোনমি সম্পর্কে আমি খুব একটা বলতে পারবো না, আমি ইকোনমি খুব একটা বুঝি না। এছাড়া আপনি আজকে নিয়ে দ্য ফিল্ডস, ডে ইকোনমিটা আমাকে, ইটস টু কমপ্লিকেটেড, আই এম নট ইকোনমিস্ট। আদার দেন দ্যাট, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং থ্যাংক ইউ ওয়ান্স again, and through you to all your audience. Assalamu alaikum. থ্যাংক ইউ।